মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা দুদেশের সরকার প্রধানের। এবং সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিসিএস দিলেন ৫.৫ লাখ পরীক্ষার্থী। ছুটির দিনে কক্সবাজারের লাখো পর্যটক। সচেতনতার অভাবে হু হু করে বাড়ছে করোনা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় ও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তিনি বলেন, সমৃদ্ধির স্বার্থে সম্ভাবনার খাতগুলো চিহ্নিত করে এগিয়ে যেতে হবে। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজাপাকসে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুই একমাত্র ভূমিপুত্র হয়ে বাংলার মানুষের শাসনভার গ্রহণ করেছিলেন। এর আগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে অতিথি সরকার প্রধানকে স্বাগত জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের তৃতীয় দিনে শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অতিথি সরকার প্রধান মাহিন্দা রাজাপাকসেকে সঙ্গে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্বের আনুষ্ঠানিকতা। তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ। বিশিষ্টজনদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন আদর্শ উঠে আসে এই মঞ্চে। এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরভ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। Russia is ready to continue bilateral political dialogue. সম্মানিত অতিথির বক্তব্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, অনন্য মাত্রার মুক্তিকামী নেতা শেখ মুজিবের বাংলা এখন পৃথিবীর বিস্ময়। Bangabandhu Sheikh Mujibur Rahman was a person of principles who dedicated his entire life for the Bengali people. সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কুচক্রীরা। স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল, ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, কিন্তু সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতার স্বপ্ন পূরণেই দেশ সমৃদ্ধির সোপানে অধিষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বঙ্গ বলেন, পূর্ববঙ্গ বলেন বা পাকিস্তান আমলে সেই পূর্ব পাকিস্তান বলেন, স্বাধীনতার পরে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা এসেছে তাদেরও জন্ম কিন্তু কারো বাংলাদেশের মাটিতে হয়নি। এই ভূমিপুত্র বা এই ভূমির সন্তান একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার তর্জনীর ইশারায় নিরস্ত্র বাঙালি সশস্ত্র যুদ্ধে পরাধীন ভূমিকে স্বাধীন করেছে, সেই বঙ্গবন্ধুর টানেই বাংলাদেশে মুজিব শতবর্ষে ছুটে আসছেন একের পর এক সরকার ও রাষ্ট্রপ্রধান। এই অনুষ্ঠানে তারা যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধুর রাষ্ট্র ও জীবন দর্শন শুধু এক প্রজন্মের জন্য নয়, বরং বাঙালির ভবিষ্যৎ জাতি গঠনেও বড় ভূমিকা রাখবে। এর আগে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহিন্দা রাজাপাকসে। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সেখানে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সামাজিক দূরত্ব মেনে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার আর গান স্যালুটে রাষ্ট্রাচারের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বাংলাদেশে স্বাগত জানানো হয় এই অতিথিকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সফররত লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দুদেশের প্রধানমন্ত্রী সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কোনো দেশের প্রধানমন্ত্রীর সম্মানে এই ধরনের নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত হলেও কোভিড মহামারীর কারণে এবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ ও বিশিষ্টজন অংশ নেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দুদেশের প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে হওয়া আংশিক বাস্তবায়িত চুক্তিগুলো পুরো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অনুরোধ করা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। এ সময় তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজাপাকসে। আবারও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR এর সদস্যপদ পেতে শ্রীলঙ্কার সমর্থনও চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হিউম্যান রাইটস কাউন্সিলে আমরা সদস্য, আগামীতে আমরা সদস্য হতে চাই। উনি বললেন নিশ্চয়ই তারা আমাদের ভোট দেবেন। মায়ানমার তাদের বন্ধু দেশ, সুতরাং এ ব্যাপারে 4 বছর হয়ে গেছে, একটা রোহিঙ্গা যায়নি। বলছি যে আপনারা ওদের সাথে একটু আলাপ করলে ভালো। যে দেন উনি বললেন নিশ্চয়ই, দিস ইজ এ সিরিয়াস ইস্যু, এই ব্যাপারে আমরা আপনাদের পাশে আছি। অনেকগুলো এগ্রিমেন্ট করেছিলাম, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সেই ব্যাপারে উনি যেন একটু সজাগ দৃষ্টি নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন উল্লেখ করে একটি প্রস্তাব উত্থাপন হয়েছে মার্কিন কংগ্রেসে। 117তম কংগ্রেসের প্রথম সেশনে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর শিরোনামে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াইকে স্মরণ করা হয়। একই সঙ্গে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানানো হয়। গেল মঙ্গলবার প্রস্তাবটি পেশ করেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। এতে বেশ কয়েকজন ডেমোক্রেটিক প্রতিনিধি সমর্থন করেন। স্বাস্থ্যবিধি না মেনেই হয়ে গেল 41তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। এতে অংশ নেন 4,75,000 পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও খুব একটা মানতে দেখা যায়নি। তবে পিএসসি চেয়ারম্যানের দাবি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। BCS প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। অনেকের মুখেই নেই মাস্ক। করোনার সংক্রমণ এড়াতে জনসমাগম পরিহারের নির্দেশনা থাকলেও তা ছিল উপেক্ষিত। এত সংখ্যক চাকরি প্রার্থীর সমাগমে স্বাস্থ্যবিধি মানাটা কঠিন, কিন্তু মানানোর চেষ্টা তেমন লক্ষ্য করা যায়নি। আমাদের এখানে তাপটা মাপা হয়েছে, কিন্তু ওইভাবে না। আসলে আমি বুঝছিলাম যে মোটামুটি হ্যান্ড স্যানিটাইজার আমাদের ব্যবস্থা করা হবে, কিন্তু ঢোকার সময় কোনো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছিল না। স্বাস্থ্যবিধি কি আসলে মানা হচ্ছে সেভাবে? অনেকে মাস্ক পরতেছে না। কেন্দ্রের প্রবেশ মুখে স্যানিটাইজেশনের ব্যবস্থার কথা থাকলেও তা মানা হয়নি। মাপা হয়নি শরীরের তাপমাত্রাও, যদিও পুলিশের হাতে ছিল মেটাল ডিটেক্টর। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তাও খুব একটা মানা হয়নি। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, সেটা অবশ্যই ঝুঁকি মনে করতেছি, আমরা খুবই ঝুঁকিপূর্ণ মনে করতেছি। স্বাস্থ্যবিধি মানা আসলে সত্যিকার অর্থে ওইভাবে সম্ভব হচ্ছে না যেভাবে গভর্নমেন্ট চাচ্ছে। পরীক্ষার কেন্দ্রে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পিএসসির। চেয়ারম্যানের দাবি, যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়েছে পরীক্ষা। প্রতি বেঞ্চে একজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা স্বাস্থ্য বিষয়ক, সেটা পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন। অত্যন্ত সুষ্ঠুভাবে, খুব মনোযোগ সহকারে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। আমি এটুকু দেখেছি। পিএসসির চেয়ারম্যান জানান, 2 মাসের মধ্যে প্রিলিমিনারির রেজাল্ট দেয়া হবে। 2166টি পদের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে 4,75,000 পরীক্ষার্থী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থা দেখে বোঝার উপায় নেই, দেশে প্রতিদিন শনাক্ত হচ্ছে 2,000-এর বেশি করোনা রোগী। মাস্ক না পরেই সৈকতে ভিড় করেন লাখো পর্যটক। পরে প্রশাসনের অভিযান শুরু হলে সৈকতে ধুম পড়ে যায় মাস্ক কেনার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটির দিন, তাই অন্য দিনের চেয়েও সৈকত শহর কক্সবাজারে পর্যটকের আগমন বেশি। মুখর সাগর তীর। তবে পর্যটকরা কেউ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বা মাস্ক পরা নিয়ে পর্যটকদের রয়েছে চরম অনীহা, দিচ্ছেন নানা অজুহাত। মাস্কটা তো ভিজে যাবে, তাই না? অনীহাটা আসলে কিছুই না, মেইন ব্যাপারটা হচ্ছে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। মাস্ক সামনে আসছে, সামনে পরবো মাস্ক, আমাদের লোক মাস্ক নিয়ে দাঁড়ায় নিচ্ছে। সকলেই মাস্ক ব্যবহার করুন। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সৈকত এলাকায় মাইকিং করেছেন ট্যুরিস্ট পুলিশ। জনগণকে সচেতনতামূলক আমরা বিভিন্ন কথা বলতেছি, হেলারিং করতেছি। আমাদের পোস্টে মাইক আছে, মাইকের মাধ্যমে বলতেছি। তারপর আমরা ফুড প্যাট্রোলিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ দূরত্বে
দাঁড়িয়ে থেকে সচেতন করার চেষ্টা করতেছি। করোনার স্বাস্থ্যবিধি মানাতে সৈকতে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুহূর্তেই পরে মাস্ক কেনার ধুম। সবাই যাতে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করুক, হ্যান্ড স্যানিটাইজার করুক নিয়মিত। আর হোটেল কর্তৃপক্ষ থাকবে যাতে সবাই তারা নির্দেশনা দেয়, তারা হোটেল থেকে যাতে কেউ মাস্ক পরিবেশ না পরে বের না হতে পারে। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছেন জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নতুন ধরন কিংবা আবহাওয়া নয়, অসচেতনতায় আবারও হুহু করে বাড়ছে করোনা। আইইডিসিআর বলছে গত 3 মাসে সংক্রমণের হার কমে যাওয়ার স্বস্তি আর টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি মানায় ঢিলেমিই কারণ। এখনই নো মাস্ক নো মুভমেন্ট চালুর তাগিদ বিশেষজ্ঞদের, নয়তো আবারও লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন তারা। আবারও দীর্ঘ হচ্ছে নমুনা পরীক্ষার লাইন, বাড়ছে শঙ্কা। একটু পেছনের দিকে তাকানো যাক। 2রা জুলাই 2020 পরিসংখ্যান বলছে একদিনে সর্বোচ্চ 4019 জন শনাক্ত হয় বাংলাদেশে। পরের গল্পটা স্বস্তির। ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। তবে চলতি মাসের শুরু থেকে প্রতিদিনই শনাক্তের হার আগের দিনের রেকর্ড ছাড়াচ্ছে। সবশেষ বুধবার এই সংখ্যা 2000 ছাড়ায় গড়ে সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় 1400। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, হঠাৎ করেই এমন ঊর্ধ্বগতির কারণ কি? ইউরোপ, আমেরিকা কিংবা আফ্রিকা থেকে আসা নতুন ধরনের প্রভাব নাকি আবহাওয়া? আইইডিসিআর বলছে অসচেতনতাই প্রধান কারণ। যারা যুক্তরাজ্য থেকে এসেছে মূলত তাদের মধ্যে সীমাবদ্ধ। এটা আমাদের কমিউনিটি সার্কুলেশনে এখনো যায় নাই, অর্থাৎ লোকাল ট্রান্সমিশন হিসেবে প্রমাণিত হয়নি। সাউথ আফ্রিকা বা অন্য ভ্যারিয়েন্ট যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি বিচ্ছিন্নভাবে 1-2টা কেস পাওয়া গেছে। সো মূলত সংক্রমণ ছড়িয়েছে আমাদের যে লোকাল ট্রান্সমিশন ছিল, যে ভাইরাসটি, যে ভ্যারিয়েন্টটি, সেটি। সেক্ষেত্রে মাস্কের ব্যবহার, হাত ধোয়া আর রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সরকারের কঠিন কিছু সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের। ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এটা যদি আমরা খুব ভালোভাবে না করি, এই মাস্ক পরেন, মাস্ক না পরলে জরিমানা, জেল, এটা দিয়ে এটা পরিহাস ছাড়া বাস্তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এটা কার্যকর কিছু ভূমিকা রাখবে না। এ পর্যন্ত দেশে করোনায় 5.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের হাত ধরে মেলায় এসেছে শিশুরা। দীর্ঘ সময় ধরে ঘর বন্দি জীবনে যেন মিলেছে মুক্তির স্বাদ। 3 স্তরে নিরাপত্তার মধ্যে অমর 21শে বইমেলা 2021-এর দ্বিতীয় দিনে বইপ্রেমীরা আসছেন মেলা প্রাঙ্গণে। এ যেন বইয়ের সঙ্গে মিতালি, নতুন বইয়ের গন্ধে নানা স্বপ্ন দেখার আবেশ। স্টল আর প্যাভিলিয়নে নেই পরিচিত সেই ভিড়, তাতে ক্ষতি নেই। বইপ্রেমীরা ঠিকই বেছে নিচ্ছেন পছন্দের বই। করোনা প্রতিরোধে বাংলা একাডেমি কর্তৃপক্ষ থেকে প্রতিনিয়তই নির্দেশনা দেয়া হচ্ছে মাস্ক ছাড়া প্রবেশ না করার। অনেক দিন ধরে বাসায় বন্দি থাকার কারণে আজকে খুব আনন্দ লাগছে বইমেলা এসে। যখনই শুনেছি বইমেলা আজকে খুলবে, আমি সাথে সাথে এসে পড়ছি। শিশু প্রহর না থাকলেও অভিভাবকরা জানান স্বাস্থ্যবিধির কড়াকড়ি মেনেই সন্তানদের নিয়ে এসেছেন মেলায়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে পাঠকদের পদচারণা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। স্বাধীনতার অর্ধশতবর্ষ এবং আমাদের জাতীয় জনকের শতবর্ষ উপলক্ষে আমরা আমাদের স্টলটাকে লাল সবুজ রঙে সাজিয়েছি। এখন প্রত্যাশা একটাই, করোনাকে প্রতিহত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে মেলার আয়োজনে মেতে ওঠা। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা। মশক নিধন অভিযানে যে খালের ওপর অবৈধ স্থাপনা দেখে আগেই ক্ষোভ ছেড়েছিলেন। উত্তরা খিদির খাল মুক্ত করার পর পরিদর্শনে গিয়ে এবার রাজুকে সমালোচনা করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এর সঙ্গে কোনো কাউন্সিলর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পদ বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি। মঙ্গলবার খিদির খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের 3 দিন পর শুক্রবার দুপুরে খালের স্লুইস গেট এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এ সময় খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খালের জায়গায় প্লট বরাদ্দ দেয়ায় রাজুকের সমালোচনা করেন মেয়র। রাজুক কিভাবে এটি পারমিশন দিল? রাজুক কিন্তু পারমিশন দেয় তাদের অফিসে বসে, তারা কিন্তু বাস্তবে এসে দেয় না। যদি বাস্তবে এসে দিত তাহলে একটি খালের উপরে কিভাবে দখল করে তারা পারমিশন দেয় এটি আমি জানি না। তাদের এই মেন্টালিটি তাদের চেঞ্জ করতে হবে। যদি দেখা যায় কোনো কাউন্সিলর জড়িত এটির সাথে,
প্রমাণ পেলে সেই কাউন্সিলরশিপ থাকবে না। এর আগে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। পরে নগরপিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লাল সবুজের পোশাকে স্বেচ্ছাসেবীরা শপথ নেন পরিচ্ছন্ন নগরীর। উত্তর সিটির 31 নম্বর ওয়ার্ড ময়লা আবর্জনা মুক্ত করতে কাজ করেন 1800 স্বেচ্ছাসেবী। এ সময় মেয়র বলেন, নগরের পরিচ্ছন্নতা রক্ষায় কাউন্সিলররা কাউকে ছাড় দেবেন না। ওনারা ময়লা ফেলবে আর মশা হবে আর নগরবাসী গালি দিবে আমাদেরকে, এটি তো হতে পারে না। কোন ধরনের চাপ, কোন ধরনের মাথা নত স্বীকার করবে না আমার এই কাউন্সিলররা। আমরা চাই যে আমাদের মতোই সবাই সচেতন হোক। বিডি ক্লিন চাচ্ছে যে একটা মানুষ যেন যত ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে, নিজ স্থানে দায়িত্বগুলো পালন করতে পারে, তাহলে আমাদের দেশও সুন্দর হবে, সব মানুষগুলো যাতে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারে। বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগ বাড়লেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতের পেট্রাপোলের বনগাঁর কালীতলা ট্রাক পার্কিং এখন বাংলাদেশের বেনাপোলের আমদানিকারকদের কাছে আতঙ্কের নাম। টাকা না দিলে সিরিয়ালের নামে পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয় 15 থেকে 20 দিন পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, প্রায় 2 যুগ ধরে বহু দরজায় ধর্ণা দিয়েও এই সিন্ডিকেটের হাত থেকে রেহাই মেলেনি। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর কালীতলা পার্কিং পয়েন্টে পেট্রাপোল বন্দরমুখী ট্রাকবাহী পণ্য আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দিনের পর দিন সিরিয়ালের নামে অর্থ আদায়ের জন্য পণ্যবাহী ট্রাক এখানে আটকে রাখা হয়। কখনো কখনো প্রায় 5 থেকে 7,000 ট্রাক আটকে থাকে। একদিন ট্রাক আটকে রাখলেই দিতে হয় 2,000 রুপি। কালীতলা পার্কিংয়ে ওখানে হল্ট করতে হয়, ওখানে হল্ট মোটামুটি আমার 13 दिन ওখানে হল্ট হয়েছে, বর্ডারে এসে 3 दिन হল্ট হয়েছে। কালীতলা পার্কিং में खड़े रहे हम 20 दिन, तो वहाँ हम परेशान हुए। লাগামহীন এই চাঁদাবাজির কারণে অনেক ব্যবসায়ী বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। অভিযোগ দিয়েও কোনো সুরাহা মেলেনি। আমদানি ও রপ্তানিকারক আজ বেনাপোল পেট্রাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গাড়িগুলোর আমাদের 2 থেকে 5,000 টাকা প্রতিদিন গুনতে হয়। চাঁদাবাজি সিন্ডিকেট করে চলেছে। এইটা আসলে আমরা বিভিন্নভাবে ভারতীয় হাই কমিশনার এবং আমরা বাংলাদেশ কমার্স মিনিস্ট্রিতে আমরা কথা বলেছি। দিনের পর দিন ট্রাক আটকে থাকায় যেমন পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে, তেমনি শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 20 থেকে 25 দিন ট্রাকটা আটকে রাখার কারণে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মালের গুণগত মান নষ্ট হচ্ছে। বেনাপোল বন্দরের কর্মকর্তা বলছেন, এই অনিয়ম নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং এই বিষয়ে তারা খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 60,000 কোটি টাকার পণ্য আমদানি হয়। ট্রাকবাহী পণ্য আটকে থাকায় গত বছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 3,392 কোটি টাকা কম হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্সের 16টি বিভাগে 1 মাসের জন্য লকডাউন আরোপ করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে সকল ও প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, তবে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের 16টি শহরে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আগামী 1 মাসের জন্য লকডাউন আরোপ করা হয়েছে। আগামী শনিবার থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক এক প্রেস কনফারেন্সে এই লকডাউনের ঘোষণার কথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন তার সাথে ছিলেন। এই সময়ে ফার্মেসি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, বইয়ের দোকান, মিউজিকের দোকান ছাড়া অন্যান্য সকল ও প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে এই সময়ে 10 কিলোমিটারের মধ্যে রাষ্ট্র নাগরিকরা আগের মতোই অ্যাটাস্টেশন ব্যবহার করে প্রাতঃভ্রমণ সহ অন্যান্য কার্যাদি সম্পাদন করতে পারবেন। তবে এই 16টি বিভাগে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে অতি প্রয়োজনে কেউ তথ্য প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদর্শন করে যেতে পারবেন। আমাদের এখানে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ঘোষণা দিয়েছেন। সেই স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলবো। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও বলবো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। এদিকে নতুন করে লকডাউন ঘোষণার পর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম দুশ্চিন্তার মধ্যে। বর্তমানে ফ্রান্সের করোনা পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য এখানে কর্মসংস্থানের বড় অভাব। আমরা জানি না কিভাবে সামনের দিনগুলো আমরা অতিবাহিত করব। আমরা এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এদিকে কারফিউর সময়সীমা পরিবর্তন করা হয়েছে।
সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন সন্ধ্যা ৭টায় কারফিউ সময়সীমা শুরু হবে। নতুন করে এই লকডাউন ঘোষণা চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের। কর্মসংস্থান সংকটের পাশাপাশি এই লকডাউন ঘোষণাও তাদের জন্য চরম দুশ্চিন্তা নিয়ে এসেছে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। ৭০৬ বছর পর ফৌজদারি মামলার আপিল। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। ১৩১৫ সালে ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি ও তার ২ ছেলেকে বিচারকের রায়ে শিরোচ্ছেদের ঘটনায় আগামী ২১শে মে আপিলের শুনানির দিন ধার্য করেছেন ফ্লোরেন্সের আদালত। মামলাটিতে নজর রাখা হবে বলে নিশ্চিত করেছেন ইতালির সুপ্রিম কোর্ট। উপস্থিত থাকবেন কবির বংশধর ও বিচারকদের বংশধররাও। ইতালির ভেনিস থেকে ঐতিহাসিক মামলার খবর জানাচ্ছেন মাকসুদ রহমান। ইতালির বিখ্যাত কবি দান্তে আলিগিয়েরি ১২৬৫ সালে ইতালির ফ্লোরেন্সে জন্ম তার। সেই সময় শহর জুড়ে ছিল সাদা ও কালো নামের দুটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ দল। ৩০ বছর বয়সে দান্তে সাদা দলের রাজনীতিতে যোগ দেন। শহর পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। ১৩০১ সালে ফ্রান্সের সম্রাট ও ভ্যাটিকান পোপ অষ্টম বেনিফিসদের সহায়তায় ক্ষমতায় বসেন কালো দল। কবিকে আমন্ত্রণ জানানো হয় রোমের ভ্যাটিকান প্রাসাদে। কবির অবর্তমানে ফ্লোরেন্সের আদালতে অসহনের রায় ঘোষণা করা হয় তার বিরুদ্ধে। রায়ে ২ বছরের নির্বাসন ও ৫,০০০ ফ্লোরিন মুদ্রা জরিমানা করা হয়। ১৩১৫ সালে সাধারণ ক্ষমার শর্তাবলী প্রত্যাখ্যান করলে দান্তে ও তার ২ ছেলেকে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। ১৩২১ সালে ১৪ই সেপ্টেম্বর দান্তে ইতালির রাবেন্নাতে নির্বাসন অবস্থায় মৃত্যুবরণ করেন। দান্তে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে জনরোষে ক্ষমতা হারায় ফ্লোরেন্সের শাসক দল। এমনকি নিশ্চিহ্ন হয়ে যায় কালো দল। সেই জাগরণ থেকে ফ্লোরেন্সে জন্ম হয় আধুনিক রেনেসার, যা পরবর্তীতে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল। ৭০০ বছরের পুরনো সেই মামলার আপিল শুনানি হবে ফ্লোরেন্স আদালতে। তার জীবনাচার যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে সবসময় মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য, সংস্কারের জন্য, সামাজিক বিপ্লবের জন্যই তিনি কাজ করেছেন, যেমনটা সবসময় সব ক্ষেত্রে করেছেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। ওই শুনানিতে প্রবীণ বিচারকগণ এবং প্রসিকিউটরদের পাশাপাশি কবির বংশধর এবং সেদিনের ওই বিচারকদের বংশধররাও উপস্থিত থাকবেন আদালতে। আগামী ২১শে মে ফ্লোরেন্সের ফৌজদারি আদালতে মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে। এক বিবৃতিতে মামলা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। এ উপলক্ষে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, বিদেশে এবং বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান ছিল অনস্বীকার্য। সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহিন সর্দার এবং রাশেদ বাদলের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শওকত হোসেন পান্না। মালয়েশিয়া প্রবাসীর পক্ষ থেকে সবাইকে আহ্বান করব, আমরা মুজিব আদর্শের লালন পালন করি। জন্মশতবার্ষিকী আমরা পালন করছি মালয়েশিয়ায়। সবাই মিলে আমরা দোয়া করি তিনি যেন জান্নাতে, আল্লাহ যেন তাকে অসীম জায়গায় স্থান দেন। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা দুদেশের সরকার প্রধানের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।